পথচারীদের যাতায়াতের সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশে দিয়ে চলে গেছে আরো একটি তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরে পায়ে পায়ে এগোচ্ছে মন আরতে। চাশমিক আর এক্সট্রোভার্ট মন বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওদিকে ওর কথাতে ভালোভাবে শুনছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। মনের কথা মন দিয়ে না শোনার অবশ্য কারণ আছে। ধবধবে শুভ্র রাঙা চিকন কারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটারটা পরে পুরোদমে বাঙালি সেজে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে মনের পরনে স্কিন জিন্স আর ভারী কালো কোট। আজ রবিবার মানে উইকেন্ডে। এই শীতের উইকেন্ডের সকালবেলা কমফর্ট মুড়ি দিয়ে কেবলই এক পাশ থেকে ও পাশে ঘুরে শুয়েছিল তে। তখনই শুরু হয় মনের একের পর এক কল। যেহেতু তের মোবাইলটা জাঙ্কুক ভেঙে ফেলেছিল, তাই আপাতত সুজির নাম্বারে কলের ঝড় তুলছে মন। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে তে। মনের আরজি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে। জিকে স্যারও থাকবে সেখানে, আর মন থেকে সাথে করে নিয়ে সেখানে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করে পরে করে ক্যাম্পাসে এসে মনের কথা রাখার সার্থকতা ধরতে পেরেছে তে। মনে মনে অনেকটা খুশি হয়েছে মনের প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটেই দর্শন মিলেছে সেহনের। তে সেহনকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। তবে এখন সেহন থেকে দেখলো, তৎক্ষণাৎ হাত পেরে ডেকে উঠলো, এই যে তে। তে এক পা দুপা পেছোতে পেছোতে ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ সেখানে সেহন এসে হাজির। তে তুমি ঠিক আছো? না মানে কালকের কথা মনে পড়তে ওর দৃশ্যপটে ভেসে উঠলো সেহন ভাই আর সেই বিদেশিনীর একান্তই ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বা কে? সেহন ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অযাচিত কিছু প্রশ্ন তের মাথায় ঘুরপাক খাচ্ছে, যার দরুন তের হাসি উজ্জ্বল মুখটা চুপসে এইটুকু হয়ে গেছে সেই মুহূর্তেই। সেহনের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দিতে ইচ্ছা করলো না তে। কিন্তু সেহনের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটু প্রস্তুত ছিল না তে। ও ভাবেনি এরপর সেহন যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষের দুশ্চিন্তা হাওয়ায় মিশে যাবে। তবে কথায় আছে না, বাস্তবের যে ভাবনায় এক ধাপ পিছিয়ে থাকে, সেই সময় তাই হলো। তে কথার কোনো জবাব দিচ্ছিল না বলে সেহন আগবাড়িয়ে বলে উঠলো, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটখাটো রিসার্চ টিম যাবে পাহাড়ে। বেশি দূর নয়, কাছেই, একদিনের ট্যুর। ফ্রি অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমি চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দিব। লাজুক তে ঠাস করে বলে দিতে পারলো না যে হ্যাঁ সেহন ভাই, আমি যেতে চাই আপনার সাথে। তার বদলে ছোট করে শব্দটা উচ্চারণ করে শুধু এক পাশে মাথা কাত করে সম্মতি জানালো। তে সম্মতি জানাতে যতক্ষণ, এরপর আর এক দণ্ড দাঁড়ালো না সেহন। প্রচন্ড বেগে এক প্রকার তাড়া দিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে। সেই তখন থেকে জেকে স্যারের গুণগান করেই চলেছে মন। তার মধ্যে নিজের কথায় সামিল করতে দু একবার তেকে বলেছে, তাই না বলো? তে মনের কথা মতো হা হু করেছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটা অন্য কাউকে নয়, বরঞ্চ জাঙ্কুককে নিয়ে। তে ভাবছে ট্যুরের কথা সুজি জানলে যেমন তেমন বকাচকা করে হলেও শেষমেশ যেতে দিতে রাজি হবে। কিন্তু জাঙ্কুক ওই ঘাড়তারা লোকটা জীবনেও রাজি হবে না। উল্টা এমন ভাবে চোখ রাঙাবে যে ভয়ে তে ছোট দেহটা ওখানে কাজ করা বন্ধ করে দেবে। তাহলে সাত করে সেহন ভাইকে যে আশ্বাস দিল, তাহলে সেটার কি হবে? এই তে, শুনতে পারছো আমার কথা? হ্যাঁ শুনছি, বলো বলো। তারপর? কিসের তারপর? দেখো আমরা চলে এসেছি, অলরেডি রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। সুন্দর একটা তকতকে রাস্তা। আপাতত বাইকাররা সেখান দিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে তে শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে মন একা নয়, অনেকেই আছে জেকের ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল জাঙ্কুকের জন্য? এরা কি আদৌ জানে জাঙ্কুক কতটা নির্দয়? জাঙ্কুক মোটেও এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারদিকে জেকে জয় জয়কার শুনে এসব উল্টাপাল্টা ভেবে চলেছে তে। ও মাই গড, দেখো দেখো, এই কিং চ্যাম্পিয়ন। তেও একবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। চারদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টিতেই বাইক রেসিং এর শেষ রাউন্ড হয়েছে মাত্র। রেসিং এর মেইন পয়েন্ট ওদের থেকে খানিকটা দূরে হওয়ার কারণে চোখ উজিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূরে থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যেও সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত জাঙ্কুক, যেটা বুঝতে তের আর বাকি রইল না। কারণ জাঙ্কুকের বডির স্ট্রাকচার সবার থেকে আলাদা। কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্র বলা যায়। এক ঝলক দেখলে মনে হবে উপরওয়ালার শখের কারোর কাজ। জিয়ন জাঙ্কুক নামও সুদর্শন পুরস্কার। তবে জাঙ্কুকের সৌন্দর্য নিয়ে এদের এসব গভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নির্দয় ঘটনা।
তীর থেকে বেশ অনেকটাই দূরে। রাস্তার ঠিক মাঝখানে ফেলে অন্য একটা প্রতিযোগীকে হকি স্টিক দিয়ে ইচ্ছা মতো মারছে জাঙ্কুক। ওর মারের গতিবেগটা এতটাই বেশি ছিল লোকটা উঠে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। কিন্তু এভাবে মারার কারণটা কি? ঝিরি ঝিরি বৃষ্টি ইতিমধ্যে মুষলধারে বৃষ্টিতে রূপান্তরিত হলো। আশেপাশে জটলা পাকানো ভিড় ছাড়িয়ে অনেকেই জায়গা করে নিয়েছে কোনো না কোনো ছাউনির নিচে। তবে আপাতত তেল বৃষ্টিতে খেয়াল নেই। আর ওদিকে না আছে জাঙ্কুকের। ঝুম বৃষ্টিতে কথা শোনা যাচ্ছে না মোটেও। তবু তেকে উদ্দেশ্য করে মন চেঁচিয়ে বলে উঠলো, তে তাড়াতাড়ি চলো, ভিজে যাচ্ছি। কোনো একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। তবে তের কান অব্দি এই কথাটা পৌঁছালো না। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মধ্যে দ্রুত এগিয়ে গেল সামনের প্রস্তব্ধ রাস্তার দিকে। এগিয়ে যেতেই শুনতে পেল অনেকেই বলা বলি করছে। জ্যাকসন নামক বাইকারটা জেকের মার নাম নিয়ে কিছু একটা বাজে গালি দিয়েছে। আর তাই লোকটাকে সেই ছোট একটা গালি দেওয়ার মাসুল চোকাতে হচ্ছে। আধ ঘন্টা ধরে জাঙ্কুক লোকটাকে পিটিয়ে চলেছে। আশ্চর্যকর ব্যাপার হচ্ছে কেউ জাঙ্কুককে থামাতে পর্যন্ত চাচ্ছে না। এইসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? অন্যদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকি স্টিক ভাঙছে জাঙ্কুক। মারতে মারতে ওর নিজের হাতের অবস্থায় বেগতিক, কিন্তু সেই সবে বিন্দু মাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত। কেন যেন মনে হচ্ছে এই মাঠটা জ্যাকসনের বহুদিনের পাওনা। রেসিং ক্লাবে জাঙ্কুকে টেক্কা দেওয়ার মতো রাইডার যদি কেউ থাকে তাহলে সেই হচ্ছে জ্যাকসন। রাইডিং, স্ট্যান্ডিং সবকিছুতেই পারদর্শী জ্যাকসন। তবে এ যাবৎ কোনো ম্যাচেই জেকে হারাতে পারেনি। সেই জিদ ভেতরে ভেতরে রয়ে গিয়েছিল। সামনাসামনি বুঝতে না দিলেও নিজ দেশে রেসিং ক্লাবে ফরেনিয়ার একটা ছেলে এতটা জনপ্রিয়তা জ্যাকসন মোটেও সহ্য করতে পারত না। সেই জেদ ধরে পেছনে পেছনে নানা কৌশল বিভিন্ন ভাবে জাঙ্কুকে ক্ষতি করার চেষ্টা করেছে, বিভিন্ন ফন্দিও পেতেছে। তবে একটা স্ট্রং বন্ধু মহল আর জাঙ্কুকের সুকৌশলীয় বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল হয়ে গেছে। জাঙ্কুক বরাবরই জানতো কাজগুলো কে করছে। তবে এইসব খুব একটা গায়ে লাগতো না, বরং পিঠ পিছনে দিয়ে যেত একের পর এক কৌশল দাবার চাল। কারণ জাঙ্কুকের কাছে জ্যাকসনের করা ফন্দিগুলো হাস্যকর বলে মনে হতো, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিংও মনে হতো। কারণ জাঙ্কুক, সুকা, জিমিন আর ইউনো এর থেকেও বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন স্ফুটে যে শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করেছে তার মূল্য জাঙ্কুক আজকে ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল জাঙ্কুকের। ওই জন্যই ক্লাবের কল পাওয়ার সাথে সাথে চলে এসেছিল জোস একটা বাইক রাইড করতে। প্রায় 200 মিটার বাইক রাইড করে চ্যাম্পিয়নের তরমাটাও ওর গায়ে লেগেছে। সবকিছু স্বাভাবিকই ছিল, জাঙ্কুকের মোটও ঠিকঠাক। তবে তখনই জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসা অকাঙ্ক্ষিত শব্দটা শুনে জাঙ্কুকের মেজাজ গরম হয়ে যায়। মাদার ফাকিং বাস্টার। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে জাঙ্কুক কথাটা শুনে ফেলবে। তবে ওর ব্যাড লাক, জাঙ্কুক কথাটা স্পষ্ট ভাবেই শুনতে পায়। ব্যাস তখন ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক নিয়ে এসে জ্যাকসনকে ইচ্ছা মতো মারতে শুরু করে জাঙ্কুক। না নিজে মুখ দিয়ে কোনো শব্দ করছে আর না জ্যাকসনকে করতে দিচ্ছে। একে একে ওর পিঠে ভেঙেছে চারখানা সরু ধাঁচের মজবুত কাঠের হকি স্টিক। তবুও যেন মস্তিষ্কটা ঠান্ডা হওয়ার নামই নিচ্ছে না মোটেও। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরে চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশের খুব বড়সড় একটা বাধা প্রাপ্ত হলো জাঙ্কুক। খুব পরিচিত আর আপন একটা ঋণ টেনে মায়া ভরা কণ্ঠস্বর ভেসে এলো জাঙ্কুকের দু কর্ণকুহলে। ওর আক্রমণাত্মক পেশিবহুল বাহুটা দু হাত দিয়ে আগলে ধরে তে বলতে লাগলো, কি করছেন, মেরে ফেলবেন নাকি লোকটাকে? জাঙ্কুক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষপিঞ্জরে গহীন লুকিয়ে রাখা আকাশ সমান অনুভূতি ছড়াছড়ি। আর অজানা বেসামাল উনন্দনা যে মেয়েটাকে নিয়ে। বয়স, সম্পর্ক সবকিছুর মাথা খেয়ে বয়স 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরন্ধ ইচ্ছারা মাথা চাড়া দিয়ে ওঠে বরাবর। এখন এই মুহূর্তে সেই পিচি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্কে হলহলে বইতে থাকা চলন্ত অগ্নিয়গিরির লাভাটা মুহূর্তে দপ করে নিভে গেল মিস্টার জিয়ন জাঙ্কুকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। এই চোখ, নাক, ঠোঁট সবকিছু চুয়ে চুয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে বৃষ্টির কণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার। ঠান্ডার টুপি টিরটির করে কাঁপছে সরু চিবুক আর গোলাপি রঙা ওষ্ঠধর। বৃষ্টি ভেজা দেখে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল জাঙ্কুক। সবকিছু ছেড়ে ছুড়ে হুট করে রাগ হতে লাগলো বৃষ্টির কণাদের উপর। যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারলো না সেগুলো কিনা বৃষ্টির কণা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য। বৃষ্টির সাথে জাঙ্কুকের ক্রোধ বেশিক্ষণ টিকলো না, কারণ তার আগে তে আবারও কথা ছুঁয়ে দিল ওর প্রাণে। কেন এভাবে মারছিল নাকি? আপনার কি কোনো দয়া মায়া নেই? তে কথায় জাঙ্কুক সামনের দিকে ঘুরলো। দেখলো একটা বৃষ্টি কপট হাসি ঝুলিয়ে তে
তের দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই এতক্ষণে ভ্রম ছুটে গেল জাঙ্কুকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো তের দিকে, যেন চোখ দিয়ে ঝলসে দেবে তেকে। জাঙ্কুকের অগ্নিমূর্তি দেখে তে আড়ালে শুকনাটা ঢোক দিল। তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছে তোকে? জাঙ্কুকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। তে এবার পুরোপুরি ভাবে নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে যে নিজেই নিজের কাছে ফেসে গিয়েছে এবার তার বোধগম্য হলো। জাঙ্কুক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো। তারপর ওটা থেকে পরিয়ে বাইকে স্টার্ট দিতে দিতে বলল, দ্রুত বাইকে ওঠ। ওনাকে এভাবে ফেলে রেখে না মানে যদি কিছু হয়ে যায়? ওর ব্যবস্থা যে হোক করবে, আমি ওকে বলে দেব, তুই ওঠ। বৃষ্টির মাঝে চারদিকে তাকিয়ে সবাইকে একবার করে পরখ করে নিল তে। আশেপাশে যত মানুষ আছে যে যেখানে থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চিত তের উপরে বেজায় চটে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই করার নেই। এখন কথা না শুনলে নির্ঘাত এখানে দাঁড়িয়ে জাঙ্কুকের হাতে থাপ্পড় খেতে হবে। তাই তে কোনো কথা না বলে চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে। কাছুমাছু হয়ে বসেছে ও। তখনই জাঙ্কুক নিজের হেলমেটটা পরতে পরতে বলে উঠলো, ধরে বস। তে খুব সংকোচে জাঙ্কুকের জ্যাকেটটা একটু খামচে ধরে, কিন্তু বাইকটার জায়গাটা পরিবর্তন করতেই তে এক প্রকার হুমড়ে খেয়ে পড়লো জাঙ্কুকের পিঠের উপর। ধরে বসতে বলেছি না? জাঙ্কুকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখলো তে। তে হাত আর কানের ছোট অলংকার গুলো থেকে রিমঝিম আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসতে সেই আওয়াজ সোজা জাঙ্কুকের হৃদয়ে গিয়ে লাগছে। সেই সাথে তের বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেলি সুগ্রানে কেন যেন দম বন্ধ হয়ে আসছে জাঙ্কুকের। ইচ্ছা করছে তেকে একান্তই কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে তে আর জাঙ্কুকের মধ্যে সেন্টিমিটারের দূরত্ব ঘুচে যাবে। হ্যাঁ, ঠিক ততটাই কাছে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আর না তেকে এতটা কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতে নীরবতা ভেঙে গেল জাঙ্কুকের। একটু আগে সেই গমগমে রাগে আওয়াজ পরিবর্তন হয়ে নরম সুরে বলে উঠলো, আচ্ছা তে, আমি যে তোর থেকে এতগুলো বছর দূরে ছিলাম, তোর আমার কথা মনে পড়েনি কখনো? জাঙ্কুকের কথার পিঠে তে কি উত্তর দিবে সেটা বুঝতে পারলো না, কারণ জাঙ্কুক যখন দেশ ছেড়েছিল তখন তে নিতান্তই বাচ্চা মেয়ে ছিল। কতই বা বয়স হবে, 10 কিংবা 11? বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? কি করে দেখবো, আপনি তো বাড়িতেই যাননি। আমি কিন্তু তোকে ঠিক দেখেছি, ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলি। তোর মা আমার বাবার জন্য কান্না করছিল খুব, তুই আর সুজি তার পাশেই দাঁড়িয়েছিলি। জাঙ্কুকের কথায় তে চমকালো, কারণ ওর দেওয়া একটা বর্ণনাও ভুল নয়। তে জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে, কারণ জাঙ্কুক না আবার রেগে গিয়ে মাঝ রাস্তায় ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহল গুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথা, তবু জিজ্ঞাসা করার সাহস নেই। কি বলবে আবার রেগে মেগে আগুন হয়ে যাবে, তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। তের কুলহীন ভাবনার মাঝে মাঝ রাস্তায় বাইক ব্রেক করলো জাঙ্কুক। জাঙ্কুকের এরকম কাণ্ডে তের আত্মা শুকিয়ে গেল। চুপ থেকেও কি ভুল করলাম নাকি? এই ঝুমবৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিলে কোথায় যাবো আমি? কি হলো না? না মানে এই বৃষ্টির মাঝে। হ্যাঁ, বৃষ্টির জন্যই তো সামনে কিছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না, আমি ঠিক আছি। আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি। এই বলে দ্রুত গিয়ে ক্যাফেটেরিয়ার করিডোরে আশ্রয় নিল জাঙ্কুক। তেও পেছনে পেছনে যাচ্ছে। আমার কথা কেনই বা বলবে? নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি? স্বার্থপর লোক। তে এগিয়ে গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতটাই বেশি দেখে মনে হচ্ছে দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গেছে। কাজের দরজার ভিতরে ঝিমোতে থাকা স্টাফরা ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে। চারদিকে চোখ বুলাতে বুলাতে তের চোখ পড়লো জাঙ্কুকের হাতের দিকে। বৃষ্টি আর রক্তে একাকার হয়ে টুপটুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্তের ভেজা পানি। আশ্চর্য, এই লোকের কোনো অনুভূতি নেই নাকি? কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে? কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজের হাতে নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করে জাঙ্কুকের রক্তাক্ত হাতটা বেঁধে দিল তে। ব্যথার জায়গাটাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল জাঙ্কুক। দেখলো সুতোর কাজ করা একটা মেয়ের রুমাল ওর ক্ষত স্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে তে। জাঙ্কুক আর বাধা দিল না, এমনকি টুর শব্দ উচ্চারণ করলো না, বরং তে নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতেই চোখ রাখলো তে মায়াবী চোখের জোড়ায়। জাঙ্কুকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না তে। জাঙ্কুক কি রেগে গেল এটাই আপাতত ভাবছে তে। জাঙ্কুক ধীর গতিতে নিজের মাথাটা তের মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে, যতটা কাছে এলে তের শরীরের মিষ্টি সুঘ্রাণ খুব সহজে অনুভব করতে পারে।
পারে জাঙ্কুক। রক্ত ঝরছিল, তাই ভাবলাম আপনার আনিজি লাগলে খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এত বেশি দুর্বল করে দিস না তে, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর। আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। জাঙ্কুকের অনেকটা কাছে এসে কথাটা বলল। জাঙ্কুকের নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে একসাথে পালা দিয়ে কাঁপছেতে। কনকনে ঠান্ডার মাঝে হুট করে কেমন গরম হয়ে উঠলো ওর শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলে এতটা কাছাকাছি এসেছে, যার তরুণদের ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে অনুভূতির দলরা। এই মুহূর্তে এর জন্য মেইলি অনুভূতি সামলানোটা বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারবার। এমন অনুভূতিগুলো আগে কখনোই হৃদয় অনুভব করেনি তে। হুট করে জাঙ্কুকের কাছ থেকেই কেন? কই সেহন ভাই সামনে এলে তো এমনটা হয় না ওর। তলপেটে হুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না, তাহলে জিয়ন জাঙ্কুকের মতো অপছন্দের লোকটার সামনে কেন এরকম হয়? এই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলো মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল তে, আমি আপনার হাত থেকে নিজেকে বাঁচাবো মানে? আপনি আমাকে কেন মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। তের কথায় জাঙ্কুকের ঠোঁটে খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও তের থেকে নিজের দূরত্বটা খানিকটা বাড়িয়ে হুট করে থেকে হ্যাচকা টান দিয়ে পিছনে ঘোরালো। তারপর এক টান দিয়ে ওর লম্বা চুল থেকে কাটারটা খুলে নিজের হাতে নিল। সঙ্গে সঙ্গে তের দীঘল কালো একরাশ ভেজা চুল আছড়ে পড়লো সমস্ত পিঠ জুড়ে। সঙ্গে সঙ্গে তে পিছনে ঘুরে তাকিয়েছে। চুল কেন খুললেন? বৃষ্টির দিনে সাদা কেন পরেছিস? জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে প্রচন্ড লজ্জায় নিজের হাত দুটো ভাঁজ করে নিল তে। তারপরে বৃষ্টিতে ভেজা রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসা যাব। জাঙ্কুক তেকে আর কোনো প্রশ্ন করলো না। মনে মনে ভাবলো তেকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা উচিত হয়নি। যতই হোক তে ওর চেয়ে অনেকটা বেশি ছোট। যা বলেছে, এখন আর কিছু করার নেই। ব্যাপারটা বুঝতে পেরে নিজে এগিয়ে গিয়ে বাইকে বসলো এবং তে বসতে জাঙ্কুক বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। বাড়িতে আসতেই তে সোজা নিজের রুমের দিকে চলে গেল। রুমে ঢুকতেই দেখতে পেল সুজি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর ফোনে কারোর সাথে কথা বলছে। তে সেদিকে খুব একটা নজর দিল না, কারণ তে জানে ফোনের ওপাশে কে থাকতে পারে। তাই সোজা চলে গেল ওয়াশরুমে। এরপর তে শাওয়ার নিয়ে এসে দেখতে পেল সুজি ব্যালকনি থেকে রুমে এসেছে। আজ রবিবার, তাই পার্ট টাইম নেই। তার উপরে আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে, তাই তো আজ অসময়ে বাসায় আছে সুজি। এভাবে ভিজেছিস কি করে? সে অনেক কথা পরে বলবো, তার আগে তুই বল তো আপা, জাঙ্কুক ভাইয়ার মা কোথায়? তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়েছিস? তার উপরে জাঙ্কুক ভাইয়া এখন বাড়িতে আছে, উনি ওনার মায়ের নামটাও শুনতেও পারে না। সত্যি কি শুনতে পারে না? তাহলে মাকে নিয়ে কথা বলাতে ওই লোকটাকে আজকে মারলো কেন? কি রে, কি ভাবছিস? আপা বল না, ওনার মা কোথায়? আমি খুব বেশি কিছু জানি না তে, মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি আমেরিকার বংশবতী কোনো এক বিদেশিনী। শুধু বিদেশিনী নন, সোভিয়েত জগতের কোনো এক নামকরা তারকা। যৌবনকালে জাঙ্কুক ভাইয়ের বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেছিল তারা। তাহলে উনি চলে গেলেন কেন? উনি ভালোবেসে বিয়ের সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটার মায়া ছাড়তে পারেননি। পরবর্তীতে খুব ছোটবেলায় জাঙ্কুক ভাইয়াকে রেখে আবারও নিজের গন্তব্যে পা দেন তিনি। আচ্ছা, ওই জন্যই জাঙ্কুক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ি চেহারা পেয়েছে। হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে বললি কেন? এমনি, তুই থাক, আমি তো আসি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আয় আমি মুছে দেই, ঠান্ডা লেগে যাবে না হলে। পেছন থেকে হাত পেরে যাচ্ছে সুজি, তবে তে তাতে কোনো কান দিল না। বিড়াল বাচ্চা থানকে নিয়ে রুম থেকে বের হয়ে এলো, কিন্তু যখন দেখলো হল রুমের কাউচের উপর জাঙ্কুক বসে আছে, তখনই থানকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল। থানকে বিদায় করতে করতে তে খেয়াল করলো ফার্স্ট এড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে জাঙ্কুক। দেখে মনে হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছে। মাথার স্টাইলিশ চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপটে আছে। একটু আগে সুজির বলা কাহিনী আর জাঙ্কুকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বড্ড বেশি মায়া হলো তে। কেন যেন হুট করেই মনে হলো জাঙ্কুকের এরকম বেপরোয়া রাগটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরেই তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তয়লাটা তের মুখের দিকে ছুঁড়ে মারলো জাঙ্কুক। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? মুখের উপর থেকে তয়লাটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে জাঙ্কুকের পাশে বসে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে তে, আজকাল আমাকে ভয় পাস না দেখছি। তা বলতে পারেন। জাঙ্কুকের যা বলার ইচ্ছা হয় তাই বলতে দিয়ে ও নিজের ছোট ছোট হাতে জাঙ্কুকের হাতে সফেদ রঙের ব্যান্ডেজে ধীরে ধীরে মুড়িয়ে দিতে লাগলো।
সুজি সাগরের কোল ঘেঁষে বসে হাত দিয়ে ভেজানো ফোঁটা নাড়াচাড়া করে যাচ্ছে সেই কখন থেকে। এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে পড়েছে জেহব। হাতে দুটো বাবল টি এর জার। একটা বাবল টিতে স্টোর ঢুকিয়ে সুজির দিকে এগিয়ে দিতে দিতে বলল, এখানকার বাবল টি অনেক ফেমাস, ট্রাই করো। সুজি হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিল এবং নিঃশব্দে একটা সিপি নিয়ে নিল। আসলে মজা চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায়? এবার বলুন, হঠাৎ করে এ ধরনের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে এলেন? আমি তো সেফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করেই আমি ক্ষান্ত হব? আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর স্বাবলম্বী মনে হয়, ততটাও সহজ নয় জেহব সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরো অনেক জিনিস জানেন না। আমি আন্ডার গ্রাজুয়েট, ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি কিছু ফিল করি, তাই তো? সুজি জবাব দিল না, বরং আগের ন্যায় মাথায় এলিয়ে দিল হাঁটুর উপরে। হয়তো তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো জেহবের কথা। আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথাও বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত। জেহবের কথায় বেশ কৌতূহল বোধ করলো সুজি, তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইলো জেহবের দিকে। জেহব আগের মতোই সাগরের প্রাণে তাকিয়ে আছে। এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না, ব্যাস এতটুকুই। জেহবের কথা শুনে সুজির চোখ যেন টলটল করছে সাগরের মতোই। তাই এবার একটু স্বার্থপর হয়ে বলে বসলো, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। সুজি একটা চাপা নিঃশ্বাস ছেড়ে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর পুনরায় জেহবের দিকে তাকিয়ে আবার বলে উঠলো, আমি আপনার শর্তে রাজি আছি জেহব সাহেব। বিনিময়ে আমিও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন, এই মুহূর্তে। সুজির মুখশ্রী জুড়ে অসহায়তার ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা, অথচ এত কিছুর পরেও নিজের ছেলে মানুষই, নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা নেই তার। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহু প্রয়োজন, আর এই মুহূর্তে ও সেটাই চায়। অন্য আর কিছু নেই, না কোনো শরীরের চাহিদা, আর না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, আর না কোনো আয়োজন, কিচ্ছু না। ও শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও জেহব আটপটে তা দিতে সায় জানালো। তৎক্ষণাৎ উপর নিচে মাথা দুলিয়ে সুজিকে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। পরম আবেশে এক হাত বুলিয়ে দিল সুজির মাথায়, আর তারপর আরো খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমো এঁকে দিয়ে তবে কান্ন হলো জেহব। তখনও সাগরের ঢেউয়ে তালে তাল মিলিয়ে বাড়ছিল সুজির কান্নার গতিবেগ। ডেসিনানা টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে তে। ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ আর হাইলাইটারের আস্তরণ লাগাচ্ছে জিমিন। তে মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করা হয়নি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজু যে স্কিন কেয়ারই বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয়নি কোনো কালে। তবে আজ যখন জিমিন নিজে থেকে এসে বলেছে সাজিয়ে দেবে, তখন আর না করতে পারেনি তে। চুপচাপ ভদ্র মেয়ের মতো গিয়ে বসে পড়েছে ডেসিনানার সামনে। মনে মনে ভাবছে জাঙ্কুক আদৌ জানে তো যে ও জিমিনের বার্থডে পার্টিতে যাচ্ছে। এই খানিকক্ষণ আগের কথা, ভার্সিটি থেকে ফিরে এসে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল তে। বাড়িতে আপাতত জাঙ্কুক, সুজি কেউই নেই। সুজি আজকাল দেরি করে ফিরলেও তে তেমন কিছু ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস যে হোক ভাইয়া সুজিকে ঠিক দেখে রাখবে, কোনো বিপদে পড়তে দিবে না। আর তে জাঙ্কুকের চিন্তা করে লাভ নেই। সে কখন ফিরে কখন বের হয়ে যায় সে হদিশে জানা নেই তে। কেউ নেই বলে তে একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেন রুমে কেবল পা বাড়িয়েছিল। ঠিক তখনই আগমন ঘটলো জিমিনের। ভেতরে এসে জিমিন জানায় আজ তার জন্মদিন। তেও সম্মোহিত হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো জিমিনকে। জিমিন জানায় ও নাকি তেকে নিয়ে যেতে এসেছে। সুগা নাকি জিমিনের জন্য ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে। সুগা পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বের হয়ে এসে তে জিমিনকে প্রশ্ন করে বসলো, সুগা ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? পছন্দ টছন্দ কিছু না, পাগলটা হুদাই আমার পিছনে পড়ে আছে। পছন্দ করে রেখে পিছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে? তুমি আমার থেকে কোনো অংশে কম নাতে, বরং অনেকটা বেশি। তুমি তো ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপেই ঢেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখে তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে, আই এম ড্যাম শিওর। আফসোস এখনো কেউ পড়লো না। পড়বে আর একটু বড় হও ঠিক পড়বে। তখন জাঙ্কুককে নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে হাজারটা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু, তাই আমিও চাই না যে পরে কারো বোন হতে। ওর কথা বাদ দাও, যে কি সবসময় এমনই করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দেই। তে বুঝলো
বুঝলো জাঙ্কুকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়, তাই আড়ালে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো। সুগা ভাইয়া তো অনেক ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? আমারও এই একটাই আফসোস জানো তো, সুগার মতো ছেলে আমার মতো একটা মেয়েকে কেন পাগলের মতো ভালোবাসে। দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল? মানে তুমি পকার প্লেয়ার মানে বোঝো না? না তো। জুয়া চেনো নিশ্চয়ই, কার্ড দিয়ে যে খেলে। হ্যাঁ টিভিতে দেখেছি, আমিও ওইটাই খেলতাম। ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পকার খেলায় আমাকে কেউ বিট করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটির মতো, ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তীর্থযাত্রীর মতোই অপেক্ষা করতে থাকে, আর যে এটা একবার পেয়ে যায় তার ডিমান্ড বেড়ে যায়। আরে আপু, এটা তো খারাপ কাজ, তুমি বেরিয়ে কেন আসছো না? আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না। স্কুটিকে লাল নীল সবুজ আলোয় রিমঝিম করছে পুরো হল রুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট সফট মিউজিকে তালে তালে চলছে আবার নিভছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিম ভালোই মানিয়েছে লাইটিং এর সাথে। হল রুমটাতে মানবদ্বয় পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিক আলোর কারণে মুখ দেখে চেনার জন্যে না এই মুহূর্তে তে আর কারোর মুখটা দেখার অবস্থাতে আছে। এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত চলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে জাঙ্কুক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড় সড়ো সিনক্রেট ঘটাতো সে। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিমিন ওকে রেখে কোথায় যে উধাও হয়ে গেল সেটাই এতক্ষণ যাবৎ ভাবছে তে। চুপ করে থাকিস না তে, কথা বল। আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই? এভাবে জাঙ্কুক ধমক দেওয়াতে তে মাথা তুলে তাকালো। একটা ব্ল্যাক ভেলভেট পার্টির জ্যাকেট পরে আছে জাঙ্কুক। ঘাড় অব্দি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করে সেট করা, মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিশের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে জাঙ্কুককে দেখে যতটা ড্যাশিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটা বেশি ভয়ঙ্কর লাগছে। সুন্দর বড় বড় চোখ দুটো যেন জ্বলন্ত আঙ্গার। তে ভেবে পায় না ও করেছেটা কি। জিমিনি তো নিতে গিয়েছিল, তাই তো এলো। তাহলে এত রাগের কি আছে? আর সব ব্যাপারেই কেন জাঙ্কুকের জানতে হবে? কি হয় জাঙ্কুক ওর? এরকম শাসন করার মতো এতটাও ক্লোজ তো নয় ওরা। মনে মনে জাঙ্কুকের উপর বেশ বিরক্ত হলো তে। অজানা কারণে জিপেটা নিম পাতার মতোই তেতো ঠেকলো ওর কাছে। তাই তে ইচ্ছে করে জাঙ্কুকের হাজারটা প্রশ্নের জবাব দিতে চাচ্ছে না। তে আমাকে রাগাস না, তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই? কি হলো জবাব দে। তে এখনো চুপ করেই রইলো, কিন্তু জাঙ্কুক তার নিজের একটা সংবরণ করে রাখতে পারলো না। পকেট থেকে হাত বের করে চেপে ধরলো তে নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ে এলো জিমিনের। কি করছিস কি জেকে? ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদমই ঠিক করিসনি জিমিন। তুই ভালো করে জানিস আজকের পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। ওয়াই? আচ্ছা তুই ওকে ছাড়, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, তের সাথে না। তাছাড়া কিছু যে হবে তাও আমরা শিওর না। তাহলে আমার বাচ্চাটা নরমাল বাচ্চা পার্টির মতো কেন ভাবতে পারছিস না? আর সবচেয়ে বড় কথা হলো তে ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো? কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি। জিমিন কিংবা তে কেউ ওই জাঙ্কুকের কথা খুব বেশি একটা গুরুত্ব দিল না। ওরা ওখান থেকে চলে গেল। এদিকে জাঙ্কুক মুষ্টিবদ্ধ করে বিবি করে বলতে শুরু করলো, সাবধানে জিমিন, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে। কেক কেটেছে, খাওয়া দাওয়া করেছে, হই হুল্লা করেছে, অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময় তেকে সাথে সাথে রেখেছিল জিমিন, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন। আজ প্রথমবার জাঙ্কুক বোধ করলো ও খুব দুর্বল হৃদয়ের, অন্তত তের ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দু চোখ তেরই নিবন্ধে ছিল। কয়েক সেকেন্ডের জন্য যদি তে চোখের আড়াল হয়েছে তো জাঙ্কুকের মনে হচ্ছিল এই বুঝি দুর্দশার ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে জাঙ্কুক নিশ্চিত ডিভানে গা এলিয়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ তে ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্বটা বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। জাঙ্কুক যখন নির্বিঘ্নে বসে বসে এসব ভাবছিল তখনই বল ড্যান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে বল ডান্স খুব জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপত কপতিদের বল নাচের আয়োজন করা হয়। কিন্তু তে কিভাবে নাচবে? একই তো পার্টনার নেই, তার উপর বোকার মতো জর্জেটের শাড়ি পরে এসেছে। তাই বসে বসে সবার পারফরমেন্স দেখতে লাগলো। ঠিক তখনই জাঙ্কুকের দৃষ্টি আড়াল করে তের সামনে এসে দাঁড়ালো ইয়োনো। রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুয়ে ডান হাতটা বাড়িয়ে দিল তের সামনে। লেটস হ্যাভ আ ডান্স তে একবার না করতে চাইলো, কিন্তু না করাটা তো মূর্খতার লক্ষণ। সবার সামনে না করে দিলে তো সবাই ওকে আনস্মার্ট ভাববে। তাছাড়া ইউনো অনেকটা লজ্জিত হবে। সে ভেবেই ও নিজের হাতটা বাড়ালো বল ডান্সের উদ্দেশ্যে। তবে ইউনোর হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগেই মসৃণ হাতটা ইগলের মতো ছো মেরে নিজের হাতে নিয়ে নিল জাঙ্কুক। জাঙ্কুক ইউনোকে ইচ্ছা করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়লো তের সামনে। হুট করে, একদম হুট করে চোখের পলকে ঘটনাটা ঘটায়। এদিকে কিছুই ঠাই করতে পারলো না তে, শুধু দেখতে পেল ওর হাতটা
ইউনো নয় বরঞ্চ জাঙ্কুক ধরে আছে। তে সচকিত হয়ে কিছু বলতে চাইলো, তবে কিছুই বলতে দিল না জাঙ্কুক। টেনে নিয়ে গেল বল ডান্সের স্টেজে। তের এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো তের লতানো কোমরে, অন্য হাত চুপিয়ে দিল তের 5 আঙ্গুলের ভাঁজে। বল ডান্সের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছায়া কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। তেও দেখতে পেল না জাঙ্কুকের আগুন ছড়া চোখ জোড়া তের শরীরের স্পর্শ পেতে মুহূর্তে কতটা কমনতায় ডুবে গেল। ব্যাকগ্রাউন্ডে ততক্ষণও রোমান্টিক সং বাজছে। ওরা দুজনও তখনও স্টপ মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্বতা, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাশে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। জাঙ্কুক নাচের তালে তালে থেকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলতে লাগলো, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস তে। আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি। কেন এলেন? আপনার সাথে নাচ করতে আমার ভয় করছে বড্ড। তে নাচের মতো অনুসরণ করতে করতে জাঙ্কুকের পেশি বল ঢেউ খেলানো বুকে 2 হাত রেখে কথাটা বলল। এই কথা শুনে জাঙ্কুক এবার থেকে নিজের বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো, খুব কাছে। হুট করে টানটা হয় তের রেশমের মতো লম্বা চুলগুলো আছড়ে পড়লো জাঙ্কুকের চোখে মুখে। তের মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়লো জাঙ্কুকের শরীরের রঞ্জে রঞ্জে। ক্ষণিকের নীরবতা ভেঙে জাঙ্কুক থেকে আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলল, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করেই নিয়েছিস? আমাকে এই জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? আমি আপনাকে একদমই বুঝতে পারি না। আপনি কি আসলেই জিয়ন জাঙ্কুক? তে 2 হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে নাচার তালে তালে কথাটা বলল। জাঙ্কুক এবার থেকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো আমায়? কি করে বুঝবো? আপনি যে রহস্যময় মানব। তের কথার বিপরীতে কোনো জবাব দিল না জাঙ্কুক। তার বদলে নিজ হাতে তের গাঢ় জর্জেটের শাড়িতে লাগানো ব্রোচটা খুলে দিল এক টানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে গিয়ে পড়ল। জাঙ্কুক তের আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো করে হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই। তুই সেই কখন থেকে জাঙ্কুকের নেশালো চোখের দিকে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু জিয়ন জাঙ্কুকের চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? তে পড়তে পারলো না। উল্টো হুট করেই মনে পড়ে গেল সেদিনের বৃষ্টি ভেজা দুপুর বেলার কথা। সেই একই চোখ, একই হাসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। তের হৃদয়ের মাঝে আবারও তোলপাড় শুরু হয়ে গেছে খুব। পেটের ইতে উতে উঠছে অবাধ প্রজাপতির দল। জাঙ্কুক ওর সাথে কি করছে, কি বলছে, কিছুই ওর মস্তিষ্ক অব্দি পৌঁছায়নি। তে তো শুধু জাঙ্কুকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতে উপলব্ধি করলো জাঙ্কুকের চোখ দুটো বড্ড নেশা ধরানো এবং কাতরতায় জড়ানো। কোনো এক অজানা চুম্বকীয় শক্তি দ্বারা জাঙ্কুকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে? ভেবে পায় না তে। জাঙ্কুকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল তের শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারলো না খানিকক্ষণ। এখনো জাঙ্কুকের বাহুতে সিটে আছে অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু খামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল? জাঙ্কুকের, যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে। ছিছি, জাঙ্কুক নিজেও এই মুহূর্তে কৌতূহল আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে তের দিকে। তে এক ঝলক জাঙ্কুকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। দয়া করে এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব নয়। তে নিজের মনে মনে কিছু একটা বলে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল তে। পিছনে জাঙ্কুকের জন্য শুধু খুলে পড়ে রইল তের এক পায়ে চিকন রূপর নূপুর।